প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রতি নিন শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি শ্রীলঙ্কা, বাংলাদেশ, এরপরে এবার নেপালে তাণ্ডব, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন নেপালে তাণ্ডবের কথা। এই মুহূর্তে আজকে সারাদিন তাণ্ডব চলছে নেপালে। পার্লামেন্ট ভবনে আন্দোলনকারীরা ঢুকে গেছে। এই আলাপগুলো করবার আগে আমরা নেপালে আসলে রাজনৈতিক ব্যবস্থা, সরকার ব্যবস্থা কি সেটি একটু জানা দরকার। নেপাল দেশটার নামটা শুনলে মনে হয় যেন ছোট্ট একটা দেশ, মানে বাংলাদেশের থেকে অনেক ছোট দেশ। নেপালকে একদম ছোট ভাববার কোনো কারণ নেই। আয়তনে নেপাল প্রায় বাংলাদেশের সমান, কিন্তু সমতল ভূমি কম, পাহাড়ি অঞ্চল সবকিছু মিলিয়ে নেপাল স্থলভাগ বেষ্টিত একটি দেশ। এর এক পাশে চীন, তিন পাশে ভারত, এবং নেপালে অসমতল ভূমির কারণে সেখানে জনসংখ্যাও কম। সেখানে 3 কোটির মতো জনসংখ্যা এবং ভোটার 1,80,00,000 মতো, এবং জীবনযাত্রার আয় ব্যয়, জীবনযাত্রার মান বাংলাদেশের মতোই বলতে পারেন। কিন্তু এই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ষড়যন্ত্রমূলকভাবে ঢুকে দেওয়া হয়েছে। কিভাবে দেখুন, যে এই যে বাংলাদেশে একটা বিশেষ ব্যবস্থা পিআর ব্যবস্থায় ইলেকশনের দাবি তুলছে কিছু বিচ্ছিন্ন ছোট ছোট রাজনৈতিক দল। এটা একটা ষড়যন্ত্রের অংশ। এই নেপালে আজ থেকে 1 দশকের বেশি সময় আগে নেপালে এই পিআর পদ্ধতি, আমাদের দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয় সেই পদ্ধতি এবং পিআর পদ্ধতি সেখানে মিশ্র পদ্ধতিতে, কিছু অংশ আমাদের দেশে যে স্টাইলে নির্বাচনটা হয় সেই নির্বাচন হয়, আবার কিছু অংশ পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, যার দরুন সেখানে কোনো বিশেষ রাজনৈতিক দলের সরকার গড়ে উঠতে পারে না। নেপালে কমিউনিস্ট পার্টি আছে, নেপাল কমিউনিস্ট পার্টি 2টি ভাগে বিভক্ত। একটি নেপাল কংগ্রেস আছে। এই মুহূর্তে কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টির জোট সরকার নেপাল সরকারে আসীন আছেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, 2015 সাল থেকে 2025 সাল চলছে, 7 বার নেপালে সরকার পরিবর্তন হয়েছে। এখন 7ম সরকার চলছে। এটিও পরিবর্তনের ইতিমধ্যে হাওয়া লেগে গেছে। আজকে আন্দোলন চলছে, এখনো পর্যন্ত আন্দোলন হচ্ছে। আমি সর্বশেষ এই ভিডিওটা করতে বসবার আগে পর্যন্ত সর্বশেষ জেনেছি 19 জন নিহত হয়েছে আজকে, এবং নিহত সংখ্যা বাড়ছে, কারণ প্রচুর আহত এবং সংকটাপন্ন। আহতদের নিহত সংখ্যা প্রতিনিয়ত বাড়বে বলেই প্রতীয়মান হচ্ছে। 2022 সালে শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থানে রাষ্ট্রপ্রধানের বাসভবনে ঢুকে পড়েছিল বিক্ষোভকারীরা। গত বছর জুলাই বিপ্লবে বাংলাদেশেও একই ঘটনা ঘটে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। পতন হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার কি নেপালের কেপি শর্মা ওলি সরকারের পালা? শ্রীলঙ্কা বাংলাদেশের মতোই সেখানেও সংসদ ভবনে আজকে ঢুকে পড়েছে তরুণ তুর্কি আন্দোলনকারীরা। আমি খানিক আগে যেটি বলছিলাম, দেশের সর্বোচ্চ প্রশাসনিক ভবন ঢুকে ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতা। ভবনে আগুন এবং ধোঁয়াও দেখা গিয়েছে। এছাড়াও বহু প্রতিবাদীকে কাচের দরজা জানালা লক্ষ্য করে ইট পাথর ছুটতে দেখা গেছে। সংসদ ভবনের করিডোর থেকে ছাদ সবই এখন বিদ্রোহীদের দখলে। বাংলাদেশে গত বছর জুলাই আগস্টে 5ই আগস্ট যেমনটা হয়েছিল, প্রধানমন্ত্রীর দপ্তর, প্রধানমন্ত্রীর বাসভবন, সংসদ ভবন সবই এই ষড়যন্ত্রকারীদের দখলে চলে গিয়েছিল। আজকে নেপালের চিত্র ঠিক তেমনটাই। এবং এই যে অভাবনীয় ঘটনা ঘটছে, এই অভাবনীয় ঘটনায় নিরাপত্তা রক্ষীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, সেটি জানা যাচ্ছে। যেমনটা গত বছর বাংলাদেশে ঘটেছিল। সূত্রের খবর, সংসদ ভবনে হামলার জেরে বহু গুরুত্বপূর্ণ সরকারি নথি নষ্ট হয়ে গেছে। নেপালের কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতিসহ একাধিক অভিযোগ
বেশ কিছুদিন ধরেই ছিল। আমি শুরুতেই বললাম যে নেপালে কোনো স্থায়ী সরকার হয় না, 10 বছরে 7টি সরকার। তাহলে ভাবুন যে নেপাল এবং পিআর পদ্ধতির নির্বাচন কি হতে পারে। দুর্নীতির অভিযোগ আছে, কিন্তু তাই বলে এত দ্রুত পরিবর্তন একটা দেশ তো স্বাভাবিকভাবে দাঁড়াতেই পারবে না, একটা দেশ স্বাভাবিকভাবে চলতেই পারবে না। একটা উন্নয়ন পরিকল্পনা নেবেন, আপনি সেই উন্নয়ন পরিকল্পনা শেষ করতে পারবেন না। দুর্নীতি নেই কোথায়? দুর্নীতি সব জায়গাতেই আছে, কিন্তু আপনার যে কাজ শেষ করার, কাজের ধারাবাহিকতা বজায় রাখা, সরকার দোদুল্যমান সরকার, অস্থায়ী সরকার, যার দরুন সেখানে উন্নয়নের গতি বাধাগ্রস্ত হয়। সম্প্রতি সে দেশে ফেসবুক, ইউটিউব, এক্স সহ প্রায় সব ধরনের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ায় আগুনে ঘি পড়েছে। এই যে দুর্নীতি বা এই অনিয়ম, অনাস্থার প্রতি আন্দোলনের কারণে নেপাল সরকার সোশ্যাল মিডিয়াকে নিষিদ্ধ করেছে। এবং আরেকটি কারণ ছিল, নেপাল সরকার সোশ্যাল মিডিয়াকে তাদের দেশে নিবন্ধনের একটা দাবি করেছিল, একটা সময়সীমা দিয়েছিল, এই সময়সীমার মধ্যে নিবন্ধন পেতে হবে, নইলে এগুলো বন্ধ করে দেওয়া হবে। যেই মাত্র বন্ধ করে দেওয়া হয়েছে, সেই মাত্র জেনজি নেপাল সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। রাস্তায় নেমে কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছে তারা। এমনকি একদল উত্তেজিত জনতা সংসদ ভবনের ভিতরে ঢুকে পড়েছে। বিক্ষোভকারীদের হঠাৎ লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করেছে প্রশাসন। এরপরও বিক্ষোভ অব্যাহত থাকায় নেমেছে সেনাবাহিনী। নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হয়েছে অন্তত 20 জন প্রতিবাদীর। আমি খানিক আগে বললাম 19 জন, সংখ্যাটা প্রতিনিয়ত বাড়ছে। আমি এই মুহূর্তে 20 জন বলছি, 20 জনে সীমিত থাকা যাবে না। এবং আহত হয়েছে 3 শতাধিকের বেশি। সংসদ ভবনে বিদ্রোহীদের হামলার পর একাধিক সরকারি ভবনে নিরাপত্তা বাড়িয়েছে প্রশাসন। তার মধ্যে রয়েছে রাষ্ট্রপতির বাসভবন, শীতল নিবাস, লেইনচৌরে উপরাষ্ট্রপতির বাসভবন, বালুয়াটারের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবন ইত্যাদি। কাঠমান্ডু প্রশাসন জানিয়েছে দুপুর 12:30 থেকে রাত 10টা অবধি কারফিউ জারি হয়েছে শহরে। যদিও কারফিউ উপেক্ষা করে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভকারীরা। নেপালে দুর্নীতি সহ একাধিক অভিযোগ রয়েছে কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে। কৌশলে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে বিদ্রোহ দমনের চেষ্টা করেছিল প্রশাসন। তাতেই উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি হয়, শুরু হয় বিক্ষোভ। প্রসঙ্গত, নেপালে নিষিদ্ধ সোশ্যাল মিডিয়ার তালিকায় রয়েছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স, লিঙ্কডইন, রেডিট, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট ইত্যাদি। আমি আগেই যে বিষয়টি বললাম যে নেপালের সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে সমস্ত দেশীয় ও বিদেশি অনলাইন প্ল্যাটফর্মগুলিকে আগে সরকারের সঙ্গে নথিবদ্ধ হতে হবে, যাতে সমস্ত অবাঞ্ছিত কন্টেন্টে নজরদারি চালানো যায়। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া নিয়ে সমস্যা নেপালে নতুন নয়। 2020 সাল থেকে বহু পিটিশন জমা পড়েছে লাইসেন্সবিহীন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন ও কন্টেন্ট প্রচার করার অভিযোগে। অবশেষে নেপাল সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। তবে সব সোশ্যাল মিডিয়ায় যে নেপালে বন্ধ করে দেওয়া হয়েছে তা নয়। টিকটক, ভাইবার, উইটক, নিম্বুস, টেলিগ্রাম ও গ্লোবাল ডায়েরিকে নিষিদ্ধ করা হয়নি। এখন প্রশ্ন উঠছে যে নেপালের গত 10 বছরে 7টি সরকার পরিবর্তন হয়েছে, এবার কি তবে এই 7ম সরকার পরিবর্তন হয়ে 8ম সরকার আসতে চাইছে? যারা বাংলাদেশে পিআর পদ্ধতির সরকার বাস্তবায়ন করতে চান, তাদের জন্য নেপাল একটি শিক্ষণীয় ভূমি হতে পারে। যে নেপালের মতো পিআর পদ্ধতিতে যদি বাংলাদেশ পার্লামেন্ট গঠিত হয়, এক কক্ষ বিশিষ্ট হোক, দ্বিকক্ষ বিশিষ্ট হোক, নেপালে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যেটি হোক না কেন, নেপালের মতো প্রতি 5 বছরে একটা মেয়াদ, আমাদের এই 5 বছর মেয়াদে 3টা-4টা সরকার প্রোডাকশন হবে। সেটি যারা চান তাদের জন্য নেপাল একটি শিক্ষণীয় দেশ হতে পারে। এখন দেখার বিষয় নেপালে যে বিদ্রোহ, এই বিদ্রোহ আগামীকালকে নেপালের বর্তমান সরকারকে পতন ঘটায় কিনা, কিংবা পরশু বা কয়েকদিনের মধ্যে পতন ঘটায় কিনা, সেটি দেখবার জন্য আমরা নিশ্চয়ই দৃষ্টি রাখছি।
এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।